জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না। সরকারের হিংস্র আচরণ ও দুঃশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেওয়া এ বিবৃতিতে ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী আরও বেসামাল হয়ে উঠেছে। সরকার ক্ষমতা আঁকড়ে থাকতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্রমাত্রায় দমন শুরু করেছে। তিনি আরও বলেন, আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা। বিবৃতিতে জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে বিএনপি নেতা রেজাউর রহমান ফাহিমের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি জনগণের নয়, ষড়যন্ত্রের উপর নির্ভরশীল। নানক পাট ও বস্ত্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিএনপিকে ষড়যন্ত্রনির্ভর দল দাবি করে বলেন, সেনা আইনে সেনা ছাউনিতে যে রাজনৈতিক দল জন্ম নেয় তারা কখনো জনগণের উপর নির্ভরশীল না, তারা ষড়যন্ত্রের উপর নির্ভরশীল। তাদের কোনো ষড়যন্ত্র বাংলার জনগণ আর সফল হতে দেবে না। তিনি বলেন, একটা রাজনৈতিক দল হিসেবে পেপার পত্রিকায় মিডিয়ায় বিএনপির উপস্থিত থাকা দরকার। সেই কারণে তাদের তো কিছু না কিছু বলতেই হবে। তাদের বলার ভাণ্ডার শূন্য হয়ে গেছে। তারা দিনক্ষণ তারিখ দিয়েছিল। তাদের কোনো এক বিশ্ব মোড়লের প্রতিনিধিরা যা বলেছিল তাতে মনে হয়েছিল ৭ জানুয়ারি ক্ষমতায় বসিয়ে দেবে। আসলে ক্ষমতার মালিক যে জনগণ, তারা তা বুঝতে পারেনি। বৃহস্পতিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলে। এর আগে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বহুমুখী পাট পণ্য এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ৩ দিনের এ মেলা শেষ হবে আগামী ২৫ মে। এতে রংপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছে। পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোসহ প্যাকেজিং আইন কঠোরভাবে আরোপ প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীর কবির নানক বলেন, পাটের ব্যবহার, উৎপাদন ও রপ্তানি বাড়ানোর ব্যাপারে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। আমরা পাটকল মালিকদের সঙ্গে মতবিনিময় করছি। প্যাকেজিং বাড়ানো নিয়ে যথেষ্ট চেষ্টা রয়েছে আমাদের। পাটের বস্তার উৎপাদনও বাড়াতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে অনুরোধ করেছি তারা যেন পাটকল মালিক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উৎপাদিত পাটজাত পণ্যসমূহ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করে। মন্ত্রী আরও বলেন, কোনো কুচক্রীয় মোড়লের চোখ রাঙানোর কাছে মাথা নত করার পর্যায়ে বাংলাদেশ আর নেই। পোশাক শিল্প যেভাবে বিশ্ববাজার দখল করেছে, ঠিক সেভাবে পাট ও চামড়াজাত শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। জাহাঙ্গীর কবির নানক বলেন, পাট দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ ৬টি পাটকল চালু করেছে। আমরা পর্যায়ক্রমে বাকিগুলো চালু করার জন্য তাগিদ দিচ্ছি। এর আগে মন্ত্রী রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও পাট অধিদপ্তর, জেডিপিসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পাট খাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়। কত বড় লজ্জার কথা! সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য সরকার দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কত বড় লজ্জার কথা! সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেটা আমাদের জাতির জন্য অত্যন্ত লজ্জা। এজন্য দায়ী সম্পূর্ণভাবে সরকার। সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এ ঘটনা ঘটেছে। বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলে। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীরুত্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব। ১ ঘণ্টাব্যাপী এ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। ফখরুল বলেন, বাইরে মিডিয়াগুলো থেকে অনেকবার আজিজের কথা বলা হয়েছিল, কিন্তু সরকার সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, এখনও তারা যেটা বলছেন রাজনৈতিক কথাবার্তা। সেনাবাহিনী হচ্ছে আমাদের সবচেয়ে ভরসার একটা প্রতিষ্ঠান।
সেই সেনাবাহিনীকে যদি সরকারের কারণে প্রতিপন্ন করা হয় সেটা কখনোই এ দেশের মানুষ মেনে নেবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের যেসব কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আসল তা থেকে তো তারা সরকার কোনো শিক্ষা নিলেন না। তাদের মধ্যে একজন আইজিপিও হলে তারা তাদের ক্ষমতা থাকার লক্ষ্যকে চূড়ান্ত করার জন্য এ বাহিনীগুলোকে ব্যবহার করছে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই নির্বাচন নিয়ে কোথাও প্রতিক্রিয়া দেখছি না এবং কেউ লক্ষ্য করছে না নির্বাচন হচ্ছে। কোথাও আলোচনা এবং কথাবার্তা নেই। নির্বাচন ব্যবস্থার উপরেই মানুষের আস্থা চলে গেছে। এই সরকার এটা করেছে, সফলভাবে করেছে। আগে জনগণকে ধারণ করত আওয়ামী লীগ, এখন ঘাড়ে চেপে বসেছে জিএম কাদের। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। সামনের সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে, সেজন্যই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। এটা সরকারের একটা গণবিরোধী সিদ্ধান্ত এবং এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে পূর্বের বৈচিত্র্য হারিয়েছে আওয়ামী লীগ, তারা এখন পরগাছায় পরিণত হয়েছে, সেই কারণে তারা কাউকে পাত্তা দেয় না, কাউকে হিসাবেও রাখছে না। ফলে দেশ ও জনগণ মহাসংকটে বিরাজ করছে। আগে জনগণকে ধারণ করত আওয়ামী লীগ, এখন তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে। রোববার দুপুরে ঢাকা থেকে রংপুর সার্কিট হাউসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, সামনে ভয়াবহ বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। দেশের রিজার্ভ এখন $10 বিলিয়ন নেমে এসেছে, যা যাবৎকালের সর্বনিম্ন। এখন বলা হয় 3 মাসের আমদানি করার মতো অর্থ থাকলেই নাকি যথেষ্ট, কিন্তু আমরা যতটুকু জানি আমদানি ব্যয় আগের তুলনায় অনেক কমিয়ে দেওয়া হয়েছে। এখন 7-8 মিলিয়নের জায়গায় 4-5 মিলিয়নে নেমে এসেছে। আমার মনে হয় সরকার মুখে যতই রিজার্ভের কথা বলুক, আসলে $10 বিলিয়ন আছে বলে ধারণা করছি। তিনি বলেন, এসব আমাদের জন্য অশুভ সংকেত। দেশে টাকা নেই, প্রতিদিন রিজার্ভ কমে যাচ্ছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে বিনিয়োগ আসছে না, যে অর্থ আসে তা বিদেশে চলে যাচ্ছে। ফলে ডলারের এবং দেশীয় টাকার চরম অবমূল্যায়ন হচ্ছে। টাকার ভ্যালু কমে যাচ্ছে। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ আইন করলেও রাইট টু ইনফরমেশন বলতে এখন কোনো কিছু নেই। কোনো তথ্য দেওয়া হচ্ছে না, সব গোপন রাখা হচ্ছে। যে তথ্যই চাওয়া হয় সেটাই রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সংবিধানের 145 ধারায় বলা হয়েছে, আমরা বিদেশের সঙ্গে যে চুক্তিই করি না কেন সেটা প্রেসিডেন্টের মাধ্যমে সংসদে উপস্থাপন করতে হবে, কিন্তু এ পর্যন্ত যত বিদেশি চুক্তি হয়েছে হাজার হাজার চুক্তি হয়েছে। কোনো চুক্তি আমাদের সংসদে প্লেস করা হচ্ছে না, সংবিধান মানা হচ্ছে না। জিএম কাদের বলেন, ওনারা আওয়ামী লীগ অনেক খাতে লুটপাট করেছেন। বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে, জ্বালানি খাতে লুটপাট হয়েছে, প্রচুরভাবে টাকা পাচার হয়েছে এবং পাচার করতে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এবং সরকারের রেগুলেটরি বডিগুলো আছে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং শাখা, এরা যেসব নিয়ম করছেন তা করা হয়েছে এসব দুর্নীতিকে সহায়তা করার জন্য। এ পরিস্থিতি থেকে দেশ উদ্ধার চায়। তিনি বলেন, আওয়ামী লীগ অনেক বড় বড় কথা বলে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তাকে আমি রেসপেক্ট করি, কিন্তু যেসব কথা বলছেন এটা জনগণ আর বিশ্বাস করে না। আওয়ামী লীগ আগে জনগণকে ধারণ করত, এখন তারা জনগণের ঘাড়ে চেপে বসেছে। আগে আওয়ামী লীগ একটা গাছের মতো ছিল, জনগণ যেখানে বিশ্রাম নিত, এখন সেটা পরগাছা হয়ে গেছে। তারা দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগে জিএম কাদের ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসে। এরপর সৈয়দপুর থেকে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছলে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরী, জাতীয় পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম. ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, সদস্য সচিব আব্দুর রাজ্জাক সহ প্রশাসন ও দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানা। এ সময় কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি, নির্বাহী সদস্য লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। 3 দিনের রংপুর সফরে এসে সার্কিট হাউসে উঠেছেন জিএম কাদের। সেখান থেকে তিনি তার পৈতৃক নিবাস নগরীর সেনপাড়ায় স্কাই ভবনে যান। আগামী 2 দিন তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সমাবেশ ও নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।